বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিশারিজ বায়োলজি সম্পর্কিত আজকের এই ষষ্ঠ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে এই এপিসোডে আমি ফিশারিজ বায়োলজির সিপ্রিনিফর্মিস বর্গের মাছগুলোকে নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে আমি লুপিফর্মিস, পার্সিফর্মিস ধারাবাহিকভাবে আলোচনা করেছি। যেহেতু এই গোত্রগুলো অনেক বড় এবং এই সমস্ত গোত্রগুলোর ডাইভার্সিফিকেশন অনেক বেশি, তাই আমি এই গোত্রগুলোকে একটি একটি গোত্র করে আলোচনা করতেছি। এর আগে ক্লুপিফর্মিস এবং পার্সিফর্মিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই লেকচারে সিপ্রিনিফর্মিস বর্গের মাছসমূহ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই অর্ডারটি অনেক বড় অর্ডার। এই অর্ডারে প্রচুর মাছের প্রজাতি রয়েছে এবং যেহেতু এই অর্ডারের ডাইভার্সিফিকেশন অনেক বেশি, তাই এই অর্ডারটিও আমি আজকের একটি লেকচারে এই অর্ডার নিয়ে আলোচনা করব। আশা করি পুরো এপিসোড জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সিপ্রিনিফর্মিস বর্গের মাছগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে সিপ্রিনিফর্মিস বর্গের যে প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ, তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মাছগুলো দেখতে অনেকটা মাকো আকৃতির। আমরা কিন্তু সিপ্রিনিফর্মিস বর্গের মাছগুলোকেই সবচেয়ে বেশি দেখি। হ্যাঁ, যেমন রুই মাছ, কাতল মাছ, এই মাছগুলোই কিন্তু আমরা সবচেয়ে বেশি এই মাছগুলোর সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত। এবং এদের দেহত্বক সাইক্লয়েড আইসে আবৃত থাকে। এদের মুখ বিবরে কোনো চোয়াল থাকে না, তবে ফেরেঞ্জিয়াল টিথ থাকে, অর্থাৎ গোলবেলীয় দাঁত থাকে এদের। হ্যাঁ, এখানে এবং এই মাছগুলো সাধারণত কার্ভ জাতীয় মাছ বলি আমরা, কার্ভ জাতীয় মাছ নামে পরিচিত। কার্ভের আবার ক্লাসিফাই আছে, যেমন মেজর কার্ভ, মাইনর কার্ভ কাকে বলে। আমরা এগুলো লেকচারের শেষের দিকে বিস্তারিত আলোচনা করব এবং যে যখন এই মাছগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তখন আমরা বলে দিব যে কোনগুলো মেজর কার্ভ, কোনগুলো মাইনর কার্ভ। এছাড়াও আমাদের বেশ কিছু এক্সোটিক ফিশ রয়েছে কার্ভ জাতীয় মাছের মধ্যে, যেমন গ্রাস কার্ভ, সিলভার কার্ভ। এই মাছগুলো হচ্ছে এক্সোটিক ফিশ, অর্থাৎ এই আমাদের নিজস্ব জলাশয়ে এই মাছগুলো পাওয়া যায় না। এই মাছগুলো এশিয়া, দক্ষিণ এশিয়া, উত্তর পশ্চিম এশিয়া অথবা আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এই মাছগুলো আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশের একুয়া কালচারে এই মাছগুলো খুব ভালোভাবে এগুলো সার্ভাইভ করেছে এবং আমাদের বাণিজ্যিকভাবেও এই মাছগুলো চাষ করে বেশ খুব ভালো লাভবান হওয়া যাচ্ছে। এই কারণে এই মাছগুলো নিয়ে আমাদের বাংলাদেশের জলাশয়ে কিন্তু এই মাছগুলো পাওয়া যায় না। আমি এক্সোটিক ফিশ যেগুলোর কথা বলেছি আর কি, এগুলো বিদেশ থেকে আগত, আমাদের বাংলাদেশে এগুলো সুন্দরভাবে সার্ভাইভ করেছে এবং বাণিজ্যিকভাবে এই মাছগুলো চাষ করে ব্যাপকভাবে লাভবান হওয়া যায়। এই এক্সোটিক ফিশগুলো নিয়েও আমি কিছুটা কথা বলবো এই লেকচারের শেষের দিকে। যেমন সিপ্রিনাস কার্পিউ, এটা আমাদের বাংলাদেশের জলাশয়ে পাওয়া যায় না, এটাও এক্সোটিক ফিশ। এরপরে সিলভার কার্প যে মাছটি আমরা দেখি, হ্যাঁ, হাইপোথেলমিকথিস মরিট্রিক্স যেটি আর কি বৈজ্ঞানিক নাম, এই ফিশটি নিয়ে কথা বলবো। এছাড়া গ্রাস কাপ, এগুলো এক্সোটিক ফিশ। এগুলো নিয়ে এই লেকচারের শেষের দিকে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনায় আসবো যে আমাদের বাংলাদেশের জলাশয়ে অর্থাৎ ইনল্যান্ড ওয়াটার ইকোসিস্টেমে আমাদের বাংলাদেশে যে সমস্ত ফিশগুলো পাওয়া যায় কার্প জাতীয় মাছগুলোর মধ্যে, অর্থাৎ সিপ্রিনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত যে সমস্ত মাছগুলো আমাদের ইনল্যান্ড একুয়াটিক ইকোসিস্টেমে পাওয়া যায়, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ যে জলাশয়, বাংলাদেশের জলাশয়ে যে সমস্ত মাছগুলো পাওয়া যায়, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা যেটা বলতেছিলাম যে কার্প জাতীয় মাছের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ আমরা বলেছি যে এই সমস্ত মাছগুলো সাধারণত দাঁত থাকে না, তবে ফেরেঞ্জিয়াল টিথ থাকে। এদের মস্তক অধিকাংশ ক্ষেত্রে আইসবিহীন। এদের অন্তকর্ণ ও পটকার মধ্যে ওভিরিয়ান ওসিকল থাকে, সুস্পষ্ট ওভিরিয়ান ওসিকল দেখা যায়। আমরা কার্প জাতীয় মাছগুলোর মধ্যে কিন্তু ওভিরিয়ান ওসিকল সবচেয়ে বেশি দেখে থাকি এবং এদের পুচ্ছ পাখনা হচ্ছে হোমোসার্কাল প্রকৃতির। এদের মুখছিদ্রকে বেষ্টন করে কিছু স্পর্শী অবস্থান করে বারবেল, ছোট ছোট বারবেল থাকে। আবার কোনো কোনো মাছের ক্ষেত্রে এই বারবেলগুলো অনেক বড় থাকে, যেমন বাঁশপাতালি মাছ আমরা যেটাকে বলি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসবে। এগুলো বারবেলগুলো কিন্তু আবার অনেক বড় বড় থাকে। আবার রুই মাছ, কাতল মাছের বারবেল একদম ছোট ছোট থাকে। অর্থাৎ এদের মুখ ছিদ্রকে বেষ্টন করে স্পর্শী উপস্থিত থাকতে পারে এবং কিছু কিছু স্পিসিস আছে যাদের স্পর্শী একেবারেই অনুপস্থিত। এদের অপারকুলামে 4টি পৃথক অস্থির সমন্বয়ে গঠিত থাকে এবং এদের ল্যাটারাল লাইন কিন্তু খুবই সুগঠিত এবং সুস্পষ্ট। হ্যাঁ, অর্থাৎ পার্শ্বরেখা যেটি বলি আমরা, এটি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে মাছের। এই সিপ্রিনিফর্মিস বর্গকে 2টি গোত্রে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিপ্রিনিডি। এই সিপ্রিনিডি গোত্রের অন্তর্ভুক্ত আবার 3টি উপগোত্র রয়েছে, অর্থাৎ ফ্যামিলি সিপ্রিনিডির অন্তর্ভুক্ত সাব ফ্যামিলি হচ্ছে 3টি এবং ফ্যামিলি 2 যেটি, আরেকটা হচ্ছে কোবিটিডি।
তার মানে হচ্ছে সিপ্রিনিফর্মিস অর্ডারকে আমরা দুইটি গোত্রে ভাগ করেছি, অর্থাৎ বাংলাদেশের ইনল্যান্ড অ্যাকোয়াটিক সিস্টেমে বাংলাদেশে যে সিপ্রিনিফর্মিস বর্গের মাছগুলো পাওয়া যায়, এদের দুইটি গোত্র বাংলাদেশে দেখা যায়, একটি হচ্ছে সিপ্রিনিডি আর একটি হচ্ছে কোবিটিডি। সিপ্রিনিডি, কোবিটিডি। আমরা সিপ্রিনিডি সিপ্রিনিফর্মিস গোত্রকে যে সিপ্রিনিফর্মিস বর্গকে দুইটি গোত্রে ভাগ করা হয়েছে। আমি বলেছি যে সিপ্রিনিডি এবং কোবিটিডি। সিপ্রিনিডির অন্তর্ভুক্ত তিনটি গোত্র, তিনটি উপগোত্র রয়েছে, সিপ্রিনি, এমরামিনি, আর একটা হচ্ছে রাবরিনি। এমরামিনি, রাবরিনি, তিনটি উপগোত্রে ভাগ করা হয়েছে। এর মধ্যে সিপ্রিনিডি মানে সিপ্রিনি যে উপগোত্রটি রয়েছে, এটির ডাইভার্সিফিকেশন সবচেয়ে বেশি। বাংলাদেশের জলাশয়ে এই বর্গের মাছগুলো সবচেয়ে বেশি দেখা যায়। আমি আজকে সিরিয়ালি এই মাছগুলো নিয়ে আলোচনা করব এবং পাশের কিছু ছবি দেখাবো। আপনারা ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করবেন, এই মাছগুলো দেখবেন। আশা করি আপনারা যারা ফিশ ট্যাক্সোনমির উপরে স্টাডি করেন তাদের জন্য এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ হতে। আমি একটি আউটলাইন দেখিয়ে দিয়েছি, আপনারা এটাকে অনুসরণ করে এই বিভিন্ন ধরনের ট্যাক্সোনমি তৈরি করতে পারবেন মাছের ক্ষেত্রে। আমরা প্রথমে আলোচনায় আসব যে সিপ্রিনি উপগোত্রের অন্তর্ভুক্ত প্রধান যে মাছ, যেটি আর কি রুই মাছ, আমাদের বাংলাদেশের জলাশয়ে সবচেয়ে বেশি দেখা যায়। হ্যাঁ, এই মাছের যে স্থানীয় নাম রুই, রোহিত, রাও, নলা, গরমা, নৌসি, মানে বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে এই মাছটির। এটির প্রাকৃতিক আবাসস্থল হচ্ছে, আপনারা পাশের স্ক্রিনে এটির ছবি দেখতে পাচ্ছেন, এটির প্রাকৃতিক আবাসস্থল হচ্ছে বাংলাদেশের নদী, খাল, বিল, হাওর, বাওর, এই সমস্ত অঞ্চলে এই মাছটি সবচেয়ে বেশি দেখা যায়। বর্ষাকালে ধান খেতে সবচেয়ে বেশি এই মাছ দেখা যায়। মানে এটা আমাদের এখন বর্তমানে আমাদের যেহেতু এনভায়রনমেন্ট অনেক চেঞ্জ হয়ে গেছে, এটি নদী, নালা, খাল, বিল যেহেতু আমাদের অনেক কমে গেছে, এই কারণে আমরা কিন্তু আগের যে পজিশন এগুলো আমরা এখন দেখতে পাই না। যেমন ধান খেতে যে মাছ দেখা আর কি, আমাদের কৃষকরা তাদের ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে রুই মাছ ধরে নিয়ে আসতো। এখন এইগুলো আস্তে আস্তে কমে গেছে আর কি, যেহেতু আমাদের বাংলাদেশের নদীগুলো কমে গেছে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই মাছগুলোকে সাধারণত অ্যাকোয়াটিক কালচারে নিয়ে আসা হয়েছে। প্রাকৃতিক পরিবেশে রুই মাছের আবাস ব্যাপকভাবে কমে গেছে। এটা এখন আমরা বর্তমানে যত রুই মাছ দেখি এগুলোকে অ্যাকোয়াটিক কালচারের মানে অর্থাৎ কালচারেবল রুই মাছ সবে আর কি, চাষের রুই যেটাকে বলি আর কি। প্রাকৃতিক পরিবেশে এই মাছের পরিমাণ ব্যাপক পরিমাণ কমে গেছে। পূর্বে বর্ষাকালে ধান খেতে এই মাছ সবচেয়ে বেশি দেখা যেত। এছাড়া রুই মাছ পুকুরে অধিক পরিমাণে চাষ করা হয়, যেহেতু এই মাছটি এটি হচ্ছে একটি মেজর কার্প। হ্যাঁ, যে মেজর কার্প আবার কাদের বলে, যে সমস্ত মাছগুলো কার্প জাতীয় মাছগুলো আকারে বড় হয়, যার বাজার মূল্য অনেক বেশি থাকে, অর্থাৎ ইকোনমিক ভ্যালু অনেক বেশি থাকে এবং দ্রুত বর্ধনশীল। খুব দ্রুতই অ্যাকোয়াটিক কালচারে এগুলোকে চাষ করে খুব দ্রুত সময়ের মধ্যে লাভবান হওয়া যায়, আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এই সমস্ত মাছগুলোকে সাধারণত আমরা মেজর কার্প বলি এবং এগুলো হচ্ছে কালচারেবল, অর্থাৎ এগুলোকে অ্যাকোয়াটিক কালচারে নিয়ে আসা যায়। পুকুরে এদের দৈনিক বৃদ্ধি প্রথম বছরে সবচেয়ে বেশি থাকে এবং কোনো কোনো মৎস্যবিদদের মতে পুকুরে অপেক্ষায় ধান খেতে এদের দৈহিক বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটে। রুই মাছ, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই মাছটি আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি সুপরিচিত এবং আপনারা সবাই এই রুই মাছকে কম বেশি সবাই দেখেছেন, খেয়েছেন এবং এই মাছের সাথে আপনারা সুপরিচিত। আচ্ছা, আমরা সিপ্রিনি উপবর্গের অন্তর্গত লেবিও, রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিও রোহিত আর কি, অর্থাৎ লেবিওর অন্তর্ভুক্ত আরো কিছু এর লেবিও গণের অন্তর্ভুক্ত, লেবিও জেনাসের অন্তর্ভুক্ত আরো বেশ কিছু স্পিসিস রয়েছে। যেমন আমি প্রথমে লেবিও রোহিতের কথা বলেছি, এবার আমরা যে ফিশটির কথা বলবো সেটি হচ্ছে লেবিও গনিয়াস। লেবিও গনিয়াস বাংলাদেশের স্থানীয় নাম, এটিকে ঘনিয়া বলা হয়, অনেকে গনি বলে, গন্নিয়া, কুরাচি, মানে বিভিন্ন স্থানীয় নাম রয়েছে। এটির প্রাকৃতিক আবাসস্থল সাধারণত বাংলাদেশের বিভিন্ন নদ নদীগুলো এই মাছগুলোকে দেখা যায়। অর্থাৎ স্বল্প পানিতে এদেরকে কোনো সময় স্বল্প স্রোতের পানিতে এই মাছগুলোকে দেখা যায়। সাধারণত আগাছাপূর্ণ তল দেশে এরা পছন্দ করে না, এরা মাছের পানির উপরিতলে এই গনিয়া মাছগুলো থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে আর কি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। লিবিও গণের অন্তর্ভুক্ত আরেকটি প্রজাতি হচ্ছে লেবিও কালবা। লেবিও জেনাসের অন্তর্ভুক্ত আরেকটি প্রজাতি হচ্ছে লেবিও কালবাউস, অর্থাৎ বাংলাদেশের এটির স্থানীয় নাম হচ্ছে কালবাউস মাছ। অনেকে বলে বাউস মাছ, কালা বাউস বলে, অনেকে কালী বাউস বলে, অনেকে কালা গনি বলে, অনেকে কালা বাসু বলে, অনেকে কালিয়া মাছ বলে, অনেকে কালি রিয়া, মানে এগুলো বিভিন্ন নামে রয়েছে। এই কালবাউস মাছটি আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, খুবই সুস্বাদু একটি মাছ। বাংলাদেশের প্রাকৃতিক আবাসস্থল হচ্ছে এদের নদী, হাওর, বাওর, বিল, ঝিলে এই বাংলাদেশের এই কালবাউস পাওয়া যায় সব জায়গায়।
হুম, বদ্ধ পানি অপেক্ষায় এরা স্বল্প স্রোত পানিতে এদের সবচেয়ে বেশি দেখা যায়, এবং এই পানি মানে স্বল্প স্রোতের পানি এরা সবচেয়ে বেশি পছন্দ করে, এবং এখানেই এদের সমারোহ দেখা যায়। বাংলাদেশের সাধারণত এরা কর্দমাক্ত তলদেশেও এই কালবাউস মাছগুলো পছন্দ করে, যেটা আমরা ঘনিয়া মাছের ক্ষেত্রে বলেছিলাম যে এরা এই তল দেশ পছন্দ করে না, এরা পানির উপরেই ভাগে থাকতে পছন্দ করে। তবে কালবাউস মাছটি পানির তল দেশে থাকতে বেশি পছন্দ করে। এরপর হচ্ছে লেবিওর অন্তর্ভুক্ত অর্থাৎ লেবিও জেনাসের অন্তর্ভুক্ত আরেকটি স্পিসিস রয়েছে, সেটি হচ্ছে লেবিও নান্দিনা, বা এটাকে স্থানীয় নাম হচ্ছে নান্দিনা বা নানাদিল, আবার অনেকে নান্দি, সাদা বাউস বলা হয়, মানে বিভিন্ন আঞ্চলিক নাম রয়েছে এই মাছটির। লেবিও নান্দিনা আর কি। এরও প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশের সাধারণত নদী, খাল, বিল, হাওর বাওর সব জায়গায় বাংলাদেশের এই নান্দিনা মাছটি পাওয়া যায়। 4-5 বছর পূর্বে এ জাতীয় মাছ প্রচুর পরিমাণে বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখা যেত, কিন্তু বর্তমানে এই মাছের সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেছে, এখন প্রায় দেখা যায় না বললেই চলে, যেহেতু বাংলাদেশের বিভিন্ন ধরনের জলাশয়গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এই কারণে এই মাছগুলো হারিয়ে যাচ্ছে আর কি, এরা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে আর কি। লেবিও নান্দিনা এই মাছটি এখন দেখা যায় না আর কি, খুব কম দেখা যায়, এবং এগুলো একুয়া কালচারে কিন্তু নিয়ে আসা হয় না ওইভাবে। এই কারণে প্রাকৃতিক জলাশয় থেকে এগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে রয়েছে আর কি, মানে বিলুপ্তির পথেই বলা যায় এই মাছটি আর কি। লেবিও নান্দিনা, আপনার মাছের ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লেবিও নান্দিনা। আচ্ছা, এরপরে সিপ্রিনি উপগোত্রের অন্তর্গত আরেকটি জেনাস হচ্ছে কিরহিনা। হ্যাঁ, কিরহিনা আহ, এটি আরেকটি গুরুত্বপূর্ণ কার্প জাতীয় মাছ, এটিও মেজর কার্প, এবং কিরহিনাস মৃগেলা বলে যেটা আর কি, কিরহিনাস। হ্যাঁ, এই কিরহিনাস অন্তর্ভুক্ত দুইটি স্পিসিস বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখা যায়। একটি হচ্ছে কিরহিনাস মৃগেলা, বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থানীয় মাছ মৃগেল মাছ বলা হয়, অথবা মৃগেল বা মির্গা মাছ, অনেকে বলে মির্গা বা মির্কা মাছ বলে আর কি। হ্যাঁ, মির্কা, এটা মৃগেল মাছ আর কি, স্থানীয় নাম বলা হয়। এটার আবাসস্থল বাংলাদেশের নদী, হাওর বাওর, খাল, বিল সব জায়গায় এদেরকে পাওয়া যায়। বদ্ধ পানিতে এদের বসবাসের তেমন অসুবিধা হয় না, এরা বদ্ধ একুয়াটিক কালচারে এদেরকে চাষ করা যায় মোটামুটি। বর্ষাকালে বাংলাদেশের বিভিন্ন ধান খেতে এদের দেখা যায়। এরা কর্দমাক্ত তলদেশ পছন্দ করে, মানে এই মৃগেল মাছগুলো, মির্কা মাছগুলো বিভিন্ন তলদেশও পছন্দ করে আর কি। এই কিরহিনাসের অন্তর্ভুক্ত আরেকটি স্পিসিস রয়েছে, সেটা হচ্ছে কিরহিনাস রেবা। কিরিনাস রেবা বা বাটা মাছ বলে আর কি, যেটা আমরা বাজারে কিন্তু বাটা মাছ অনেক দেখি আর কি, আপনারা খেয়েছেন। খুবই সুস্বাদু মাছ আর কি, কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে এই কার্প জাতীয় মাছগুলোতে। এর স্থানীয় নাম হচ্ছে রায়েক, অনেকে রায়েক বলে, অনেকে বাটা মাছ বলে, অনেকে খোরাকি বাটা বলে, ভাগনা রায়টি এই মাছটি। আপনারা স্ক্রিনে এটির ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশের নদী, খাল, বিল, হাওর বাওর সব জায়গায় এদের বিস্তার দেখা যায়, তবে এরা ঘোলা পানি অপেক্ষায় পরিষ্কার পানিতে থাকতে অধিক বেশি পছন্দ করে। এবং এরা আবার হচ্ছে ওই আমরা মৃগেল মাছের ক্ষেত্রে, মির্গা মাছের ক্ষেত্রে যেটা দেখেছি যে এরা তল দেশ পছন্দ করে, কিন্তু বাটা মাছের ক্ষেত্রে এরা তল দেশ অপেক্ষায় পরিষ্কার পরিচ্ছন্ন পানিগুলোকে বেশি পছন্দ করে। এরপরে হচ্ছে সাইপ্রিনি অন্তর্ভুক্ত আরেকটি জেনাস কাতলা। কাতলার অন্তর্ভুক্ত একটি মাত্র স্পিসিস যেটা বাংলাদেশে দেখা যায়, কাতলা, কাতলা বলি আর কি, কাতল মাছ, যার মাথাটা অনেক বড় থাকে। আপনারা দেখেছেন কাতল মাছ। এই মাছগুলো কিন্তু সাথে আপনারা সবাই সুপরিচিত, বাসায় কম বেশি সবাই নিয়ে আসা, বাসায় সবাই কম বেশি খাওয়া হয় এই মাছটি। স্থানীয় নাম হচ্ছে কাতলা মাছ বলা হয়, অনেকে গাল টেওয়া বলে। হ্যাঁ, কাতলা মাছ কি আর কি। এর প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশের নদী, হাওর বাওর, খাল, বিল সব জায়গায় পাওয়া যায়। বর্ষাকালে ধান খেতে এদের সবচেয়ে বেশি দেখা যায়। বদ্ধ পানিতে এরা বসবাস করতে পারে, এ কারণে কাতলা মাছকেও কিন্তু একুয়াটিক কালচারে নিয়ে আসা যায়, এবং এটিও একটি মেজর কার্প। বর্তমানে কাতলা, রুই এবং কাতল এই দুইটি মাছকে সবচেয়ে বেশি একুয়াটিক কালচারে নিয়ে এসে এদেরকে চাষ করে প্রাকৃতিকভাবে কৃত্রিমভাবে চাষ করে খুব অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তারপরে হচ্ছে সিপ্রিনি উপগোত্রের অন্তর্গত আরেকটি গুরুত্বপূর্ণ মাছ, সেটি হচ্ছে টর। বাংলা বিভিন্ন স্থানীয় নাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটাকে মহাশোল বলে, মহাশোল অথবা টর বলা হয়। এরও প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশের বিভিন্ন জলাশয়, তবে এই মাছটিও ধীরে ধীরে মানে কমে যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখা যায় না। আপনারা স্ক্রিনে মাছটির ছবি দেখতে পাচ্ছেন। এখন বাংলাদেশের জলাশয়ে এই মাছটি একেবারেই দেখা যায় না। খুবই মানে এরা হচ্ছে একবারে পুরো মানে বিলুপ্তির পথে বাংলাদেশ থেকে। বাংলাদেশের জলাশয়ে মাছ আগে প্রচুর পরিমাণে দেখা যেত, এখন আর এই মাছটি দেখা যায় না। তবে কাপ্তাই হ্রদে, শুধুমাত্র কাপ্তাই হ্রদের ক্ষেত্রে এই মাছটি প্রচুর পরিমাণে দেখা যায় এখন পর্যন্ত ওই জায়গাটাতে আর কি। হ্যাঁ, কাপ্তাই হ্রদের ক্ষেত্রে আর কি, রাঙামাটি অঞ্চলে এই কার্প জাতীয় মাছটি অনেক বেশি দেখা যায়। মোটামুটি আমি কার্প জাতীয় মাছগুলোর মধ্যে যেগুলো আলোচনা করেছি এগুলো হচ্ছে মেজর কার্প। এখন আমি বেশ কিছু মাইনর কার্প নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে মাইনর কার্পগুলোর মধ্যে রয়েছে যে সমস্ত মাছগুলো আকারে ছোট, এগুলোকে সাধারণত একুয়া কালচারে নিয়ে আসা যায় না, বা একুয়া কালচারে নিয়ে আসলে এগুলো আর্থিকভাবে তেমন বেশি লাভবান হওয়া যায় না, আকারে ছোট থাকে মাছগুলো, এগুলোকে সাধারণত আমরা মাইনর কার্প বলা হয়।
কার্প বলি আর কি। এখন ওই সিপ্রিনির অন্তর্ভুক্ত উপগোত্রের অন্তর্ভুক্ত আমি কিছু এরকম মাইনর কার্প নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রধান যে মাছটি সেটি রয়েছে পুঁটি মাছ। আপনারা সবাই জানেন পাংটিয়াস বলা হয় ইংরেজি মানে সায়েন্টিফিক নামে আর কি। তাই এই পুঁটির বিভিন্ন ডাইভার্সিফিকেশন রয়েছে আমাদের বাংলাদেশে। এই পাংটিয়াস এর অন্তর্ভুক্ত প্রায় 20টির মতো স্পিসিস রয়েছে বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে পাওয়া যায়। পুঁটি এটি আমি আগে বলেছি যে এটি একটি মাইনর কার্প। পুঁটি বাংলাদেশের মিঠা পানির মাছ। হাট বাজার গ্রামগঞ্জ যেসব জায়গায় মাছ পাওয়া যায় তার মধ্যে পুঁটি মাছ হচ্ছে সবচেয়ে সহজলভ্য, দামে সস্তা এবং এর পরিমাণও অনেক বেশি থাকে আর কি। বাংলাদেশের মৎস্য সম্পদের উৎস হিসাবে এর গুরুত্ব কিন্তু কম নয়, যদিও এটি মাইনর কার্প, তারপরে এটি কিন্তু ব্যাপক বাংলাদেশের বিশেষ করে যে নিম্নবিত্ত মানুষরা রয়েছে তাদের প্রোটিনের একটি প্রধান উৎস হিসাবে কাজ করে পুঁটি মাছ। যদিও এখনকার জলাশয়ে এই পুঁটি মাছের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও কিন্তু এই পুঁটি মাছ আগের মতো দেখা যায় না। আমাদের বয়সে আমরা যখন ছোট ছিলাম তখন প্রচুর পরিমাণে পুঁটি মাছ আমরা দেখতাম আর কি বাজারে পাওয়া যায়, কিন্তু এখন এই পুঁটি মাছ দেখা যায় না বাজারে। এদের দেহ চাপা এবং গোলাকার আইস দ্বারা এদের দেহ আবৃত থাকে, সাইক্লয়েড আইস থাকে আর কি। এদের মুখ অর্ধগোলাকৃতি, অষ্টগুলো নিবিড়ভাবে সন্নিবেশিত থাকে। এদের অষ্ট চর্ম লোভ থাকতে পারে এদের মুখে। এদের বার্ব থাকে 4টি থাকে, কোনো কোনো স্পিসিসের ক্ষেত্রে 2টি থাকতে পারে, কোনো কোনো স্পিসিসের ক্ষেত্রে আবার 1টিও থাকে, বার্ব থাকে এরকম আর কি। আমি আগেই বলছি কার্প জাতীয় মাছের কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে এদের দেহে পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা এবং হচ্ছে পায়ু পাখনা এগুলো সবই বিদ্যমান থাকে। বক্ষ পাখনা সবগুলো পাখনাই থাকে এদের, এই মাছগুলো আর কি। এই পাংটিয়াস যে জেনাসটি রয়েছে, এই পাংটিয়াসের অন্তর্ভুক্ত বাংলাদেশে আমি আগে বলেছি যে 20টির উপর প্রজাতি রয়েছে বিভিন্ন জলাশয়ে। আমি কয়েকটি নিয়ে আলোচনা করব যেগুলো আমরা খুব বেশি আমাদের বিভিন্ন হাট বাজারে আমরা এই মাছগুলো দেখি এবং বিভিন্ন জলাশয়ে আমরা এই মাছগুলো দেখে থাকি। ঠিক আছে, এই পাংটিয়াস সিপ্রিনি উপগোত্রের অন্তর্গত পাংটিয়াস জেনাসের আমি বলছি 20টি স্পিসিস রয়েছে, তার মধ্যে একটি স্পিসিস হচ্ছে পাংটিয়াস সারানা। পাংটিয়াস সারানা আমরা যেটাকে সরপুঁটি বলি আর কি। আপনারা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন, আমি এখানে সবগুলো পুঁটি মাছের ছবি এখানে সংযুক্ত করেছি। আমি স্পিসিস গুলোর নাম ধীরে ধীরে বলবো, আপনারা মাছগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করবেন। যেমন সরপুঁটি যেটা পাংটিয়াস সারানা, এটি সরপুঁটি বা সরাল পুঁটি, অনেকে পুঁটি বলে, সারানা বা স্বর্ণপুঁটি বলে আর কি। এই মাছগুলো বেশ বড় সড়ো হয়। পুঁটির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সরপুঁটি মাছ। বাংলাদেশের প্রাকৃতিক জলাশয়, নদী, খাল, বিল, হাওর, বেওর, বিল, ঝিল সব জায়গায় এই মাছের আমরা কম বেশি আনাগোনা দেখতে পাই। খরস্রোতা নদী বা খালের যে বালি বিশিষ্ট যে তলদেশ থাকে এখানে এই মাছগুলো প্রধান আবাসস্থল হিসাবে বিবেচিত হয়। বর্ষাকালে বাংলাদেশের প্লাবিত ধান বা পাট খেতে এই সমস্ত মাছগুলো সবচেয়ে বেশি চলে আসে। ওইখান থেকে এই মাছগুলো সবচেয়ে বেশি ধরা পড়ে আমাদের বিভিন্ন জলাশয়ে, বিভিন্ন ক্ষেত খামারগুলোতে আর কি, হাওরের অঞ্চলগুলোতে। শীতকালে বাওরেও এদের কিছু কাটাঝাটি, বাওরেও এদের অধিকাংশই কাটা ঝাঁঝি বা পাতা শেওলার জঙ্গলের আশ্রয় নিয়ে এরা সেখানে থাকে এবং সেখান থেকে ওই মাছগুলো প্রচুর পরিমাণে ধরা পড়ে। এবং এদের মধ্যে সবচেয়ে শেওলা জাতীয় উদ্ভিদ, এককোষী প্রাণী এবং জলজ পোকামাকড়, শুককীট এই সমস্ত বালি অন্যান্য বস্তু তার খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে এই সরপুঁটি জাতীয় মাছগুলো আর কি। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সরপুঁটি বা পাংটিয়াস সারানা। এরপরে রয়েছে হচ্ছে পাংটিয়াস সফরি। পাংটিয়াস সফরি এটিও একটি এটিকে বাংলাদেশের স্থানীয় ভাষায় বলা হয় জেটি পুঁটি বা জাত পুঁটি। এটি বাংলাদেশের এই স্থানীয় নামে পরিচিত। এটিও বাংলাদেশের পুকুর, খাল, বিল সব অঞ্চলে এই সমস্ত পুঁটি মাছগুলো দেখতে পাওয়া যায়। এরা খুবই চটপটে এবং খুবই দ্রুতগামী, এরা খুবই দ্রুত মুভমেন্ট করতে পারে আর কি। ধান খেতে পরিষ্কার বদ্ধ পানিতেও এরা বসবাস করতে পারে। অনেক মৎস্যবিদ মনে করেন যে এরা হচ্ছে ছোট ছোট লার্ভা, পোকামাকড়ের লার্ভা এরা খেয়ে বেঁচে থাকে। নেকটন, নিউস্টনের বিভিন্ন ধরনের ছোট ছোট লার্ভা খেয়ে বেঁচে থাকে এরা। কেউ আবার মনে করে এরা হচ্ছে তৃণভোজী। আবার এর বিভিন্ন ধরনের রয়েছে। তবে সাধারণত যেহেতু কার্প জাতীয় মাছের একটি প্রধান খাদ্য হচ্ছে তারা ঘাস জাতীয় খাবারকে, তৃণভোজী খাবার অর্থাৎ উদ্ভিদ জাতীয়, লতানো জাতীয় খাবারগুলোকে তারা বেশি পছন্দ করে আর কি। এছাড়াও বিভিন্ন ধরনের লার্ভা জাতীয় খাবার এরা খেয়ে থাকে। অর্থাৎ পাংটিয়াস সফরি এটি হচ্ছে জাত পুঁটি আর কি। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এরপরে পুঁটির আরেকটি গুরুত্বপূর্ণ যে স্পিসিস সেটি হচ্ছে পাংটিয়াস চলা বা চলা পুঁটি বা চেলা পুঁটি বলা হয়, বা কিরুন্দি পুঁটি বলে। বিভিন্ন নাম রয়েছে আর কি, স্থানীয় নাম রয়েছে। বাংলাদেশের নদী, হাওর, বাওর, খাল, বিল সব জায়গায় এই সমস্ত মাছগুলো দেখা যায়। বর্ষাকালে ধান ক্ষেত, পাট ক্ষেতের মধ্যে এরা ঝাঁকে ঝাঁকে এরা ঘুরে বেড়ায় এবং অল্প পানিতে
বিভিন্ন ধরনের পাতা শেওলা এগুলোর নিচেও এরা বসবাস করে থাকে। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এবং এই সমস্ত অঞ্চলগুলো থেকে এই মাছগুলো ধরা পড়ে। এরপরে হচ্ছে পাংটিয়াস টিকটো। পাংটিয়াস টিকটো হচ্ছে ছোট ছোট যে পুঁটিগুলো বা তিত করা পুঁটি বলি আমরা, যেটাকে করা পুঁটি বলি, ছোট ছোট মাছগুলো আর কি। আমরা ছোটবেলায় দেখতাম এই মাছগুলো ধরতাম। এই মাছগুলো আকারে ছোট থাকে, পেটে ডিম থাকে, মাছগুলো খুবই ছোট ছোট থাকে আর কি। তিত করা পুঁটি বলে। বাংলাদেশের সব জায়গায় হাওর বাওর খাল বিল সব জায়গায় এই মাছের আনাগোনা দেখা যায়। এই মাছগুলো খুব দ্রুত চঞ্চল প্রকৃতির, বড়শিতে এই মাছগুলো খুব টপাটপ ধরা পড়ে আর কি। খাদ্যে মানে এরা খুবই খাদ্য বিভাগ, সারাক্ষণই তারা খাবার খেতে পছন্দ করে এবং হচ্ছে ঘাস লতা পাতা হেলাঞ্চার আড়ালে এরা সবচেয়ে বেশি লুকিয়ে থাকে। বর্ষাকালে যখন পানি চারদিকে ছড়িয়ে যায়, আমাদের বিভিন্ন জায়গায় এই মাছগুলোর ঝাঁকে ঝাঁকে এই মাছগুলো চলাচল করে। আপনারা ওই তিত করা পুঁটি মাছ দেখেছেন, এখানে আমি কিছু ছবি দিয়ে দিয়েছি, আপনারা এই ছবিগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, পুঁটির আরেকটি গুরুত্বপূর্ণ যে স্পিসিস সেটি হচ্ছে পাংটিয়াস ফুটুনিও, অর্থাৎ ফুটুনি পুঁটি যেটাকে বলে। আপনার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ব্যান্ড থাকে ছোট ছোট। হ্যাঁ, এই ফুটুনি পুঁটির গুলো আর কি। মাছগুলো দেখতে অনেক সুন্দর। অনেক সময় এই মাছগুলোকে অ্যাকুয়ারিয়ামেও রাখা হয়। এই মাছগুলো সাধারণত খাল বিল হাওর বাওর সব জায়গায় পাওয়া যায়। এরা খুবই চঞ্চল প্রকৃতির এবং খুব স্বল্প পানিতে এরা বসবাস করতে পারে। অল্প পানি থাকলেই এরা বসবাস করতে পারে। বালু বা কর্দমাক্ত তলদেশ তারা সবচেয়ে বেশি পছন্দ করে, এই ফুটুনি পুঁটি যেটা আর কি, পাংটিয়াস ফুটুনিও আর কি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ স্পিসিস পাংটিয়াসের, সেটি হচ্ছে পাংটিয়াস স্টিগমা। পাংটিয়াস স্টিগমা, এটি পুঁটিগুলো অনেক বড় বড় হয়, মোটামুটি দেখতে আর কি মাংসল টাইপের হয়, প্রচুর মাংস থাকে। বিল ঝিল হাওর বাওর খাল বিল বাংলাদেশের সব জায়গায় এই পুঁটি দেখা যায়। বর্ষাকালে প্লাবিত ধান ক্ষেত এবং ঝাঁকে ঝাঁকে এরা চলাচল করে আর কি। এই পুঁটিগুলো মোটামুটি একটু দেখতে বড় হয়, অন্যান্য পুঁটির তুলনায় এদের সংখ্যা অনেক বেশি থাকে। মানে বাংলাদেশের অন্যান্য স্পিসিসের তুলনায় এদের স্পিসিসের সংখ্যা অনেক বেশি থাকে। হাট বাজারে পুঁটি মাছ মানে এই ধরনের পুঁটিগুলো আমরা বিক্রি মানে হতে দেখি আর কি। সবচেয়ে কমন পুঁটি দেখা যায় এটাকে, ঠিক আছে, পাংটিয়াস স্টিগমা। এছাড়াও পুঁটির আরেকটি গুরুত্বপূর্ণ স্পিসিস হচ্ছে পাংটিয়াস কেসুয়াটিস। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এটিও বাংলাদেশের সব জায়গায় এই ধরনের পুঁটি পাওয়া যায়। তবে এই পুঁটিগুলো সাধারণত একটু লম্বাটি টাইপের থাকে, ইলংগেটেড এই ধরনের পুঁটিগুলো থাকে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে পাংটিয়াস পাংটিও, যেটি হচ্ছে পুংটি পুঁটি বা তিত পুঁটি আর কি, যেটি এটিও বাংলাদেশের জলাশয় বিভিন্ন জায়গায় দেখা যায়। এটিরও লেজের দিকে একটি ব্যান্ড দেখা যায়। এই মাছগুলো এরা হচ্ছে কর্দমাক্ত এবং জলজ উদ্ভিদ বিশিষ্ট জায়গায় এই মাছগুলো সবচেয়ে বেশি দেখা যায় এবং এরা মোটামুটি ঘাস জাতীয় খাবারগুলোকে তারা বেশি খেয়ে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা যে স্পিসিস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কক্সা। সিপ্রিনি উপগোত্রের অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে কক্সা। কক্সা যে মাছটিকে সাধারণত আমরা কক্সাই বলি, স্থানীয় নাম কক্সাই বলে, বা পোকা মাছ বা ভেগরা মাছ যেটাকে বলি আর কি। হ্যাঁ, বেরিলাস ভোগরা মানে এটার বৈজ্ঞানিক নাম, যেটাকে আমরা সাধারণত চিনি, বেরিলাস ভোগরা। এই কক্সার বিভিন্ন স্পিসিস রয়েছে, আপনারা পাশের ছবি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বেরিলাস ভোগরা, বা যেটাকে স্থানীয় নাম হচ্ছে কক্সা, এবং হচ্ছে বা যেটাকে ভেগরা বলে বা ডেগরা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে আর কি এটাকে। বাংলাদেশের যমুনা নদী এবং দিনাজপুরের বিভিন্ন নদী খাল বিলে সাধারণত এই কক্সা মাছটি পাওয়া যায়। এরপরে আরেকটি কক্সা রয়েছে, এটার ব্যান্ড রয়েছে উপরের দিকে, ডরসাল সাইডে ব্যান্ড থাকে, সেটা হচ্ছে বেরিলিয়াস সাকরা। বেরিলিয়াস সাকরা এটি সাধারণত মানে পাটল কক্সা বলে আর কি, বা সাকু কক্সাও বলে অনেক সময় আর কি এটাকে, বা সাকু কক্সা। এটাও দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর রংপুর এই অঞ্চলে এই মাছটি বেশ দেখা যায় কক্সার মধ্যে। আপনারা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন। এরপরে কক্সার আরো বেশ কিছু প্রজাতি রয়েছে। আমরা উপরে যে দুটি প্রজাতির নাম বলেছি, এরা উপরের দিকে অনেকটা এদের ব্যান্ড থাকে। এখন আমরা ওই যে বিরিলিয়াসের যে আরেকটি রয়েছে, বিরিলিয়াস বোলা, এটাকে বোল মাছ, বোয়াল না বোল মাছ বা ভোলা মাছ এটাও বলা হয়। বাংলাদেশের দিনাজপুরে ময়মনসিংহ পাহাড়ি বিভিন্ন খরস্রোতা নদীতে সাধারণত এই ধরনের কক্সা দেখা যায়। এই কক্সার উপরে কিছু স্পট থাকে, হ্যাঁ, ছোট ছোট কিছু স্পট থাকে আর কি। আপনারা বিভিন্ন জায়গায় কক্সা মাছগুলো দেখেছেন। কক্সার বিভিন্ন স্পিসিস রয়েছে, অনেকগুলো স্পিসিস বাংলাদেশের বিভিন্ন নদ নদীগুলোতে দেখা যায়। তারপরে চন্দ্র কক্সা আছে, আমি ছবি দেখাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন ধরনের কক্সা মাছ রয়েছে। এছাড়াও সিপ্রিনি উপগোত্রের অন্তর্ভুক্ত আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেমন সিপ্রিনি উপগোত্রের অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ মাছ হচ্ছে মলা মাছ বা এমগ্লাইফেরিন গর্ডন মলা। এটি বাংলাদেশের মলা মাছ। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায়, সারা বাংলাদেশেই এই মলা মাছ বিভিন্ন হাওর বাওর বিভিন্ন জলাশয়ে দেখতে পাওয়া যায়। এবং সিপ্রিনি উপগোত্রের আরেকটি
গুরুত্বপূর্ণ মাছ রয়েছে। একটা হচ্ছে এসপিডোপেরিয়া জয়া বা জয়া মাছ, যেটা বলে আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন ধরনের ছবি এখানে সংযুক্ত করেছি। মোলার বা পিয়ালি মাছ বলে, হ্যাঁ, আমরা কিছু ছবি রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে প্রোসোখিলিয়াস লেটিয়াস প্রোসোখিলিয়াস লেটিয়াস বা টাটকেটি যেটাকে বলা হয়, এগুলো সিপ্রিনি উপগোত্রের বিভিন্ন ধরনের মাছ। আমরা প্রথমে বলেছিলাম যে আমরা সিপ্রিনিডি গোত্রকে 3টি উপগোত্রে ভাগ করেছি। প্রথমত আমি সিপ্রিনি উপগোত্রের অন্তর্ভুক্ত বিভিন্ন মাছ নিয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে আরেকটি উপগোত্র চেলা মাছগুলো রয়েছে। আমরা মিনি উপগোত্রের অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের চেলা মাছ রয়েছে। আমরা বিভিন্ন চেলা মাছের নাম বলেছি, যেমন অক্সিজেস্টার ফুলো, অক্সিজেস্টার বেসিয়ালা, অক্সিজেস্টার গোরা, এরপর হচ্ছে চেলা লুবুকা, আর একটা হচ্ছে চেলা এটপার। বিভিন্ন ধরনের চেলা মাছ বলেছি। আপনারা স্ক্রিনে বিভিন্ন চেলা মাছের ছবি দেখতে পাচ্ছেন। এই সমস্ত চেলা মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জলাধারে পাওয়া যায়। এগুলো সিপ্রিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। আমরা মিনি উপগোত্রের এই সমস্ত সদস্যগুলো বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে সিপ্রিনিডি উপগোত্রের অন্তর্ভুক্ত তৃতীয় উপগোত্রটি হচ্ছে রাবরিনি অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যেমন বাঁশপাতালি মাছ। এটিও বাংলাদেশের জলাশয়ে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিশেষ উত্তরবঙ্গের যে বিভিন্ন ধরনের নদী খাল বিলে এই রাবরিনির অন্তর্ভুক্ত যে ডেনিও ডেবরিয়া বাঁশপাতালি মাছ যেটাকে বলে আর কি, বাঁশপাতালি মাছ, এটা দেখতে পাওয়া যায়। খুবই সুস্বাদু একটি মাছ। এরপর হচ্ছে রাসবোরা অ্যাংলা মাছ যেটাকে বলে, এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখতে পাওয়া যায়। আমরা কিছু মাছের নাম দিয়ে দিয়েছি যেগুলো বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে সিপ্রিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। এই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখতে পাওয়া যায়। আমরা প্রথমে বলেছিলাম সিপ্রিনিফর্মিস অর্ডারকে 2টি গোত্রে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি অর্ডারের নাম শেষ করেছি, একটি গোত্র শেষ করেছি, সেটি হচ্ছে সিপ্রিনিডি গোত্রের অন্তর্ভুক্ত আমরা 3টি উপগোত্র নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। 3টি উপগোত্র হচ্ছে সিপ্রিনি, আমরা মিনি এবং হচ্ছে রাবরিনি। এই 3টি উপগোত্রে আলোচনা করেছি। এখন আরেকটি গোত্র, সেটি হচ্ছে কোবিটিডির অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখা যায়। কোবিটিডি গোত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই মাছগুলোকে সাধারণত বলে হচ্ছে জেব্রা মাছ, অর্থাৎ এদের ডোরা কাটার দাগ থাকে। যেমন আমরা আগে বলেছি যে রানী মাছ বা অনেক ক্ষেত্রে এটাকে বউ মাছ বলা হয়। এই মাছগুলো দেখছি আমরা এখানে দেখেছি, এটা হলুদের মধ্যে কালো বর্ণের ডোরা কাটা থাকে। এটা হচ্ছে কোবিটিডির প্রধান বৈশিষ্ট্য এখানে। এছাড়াও গুতুম মাছ রয়েছে এই কোবিটিডির অন্তর্ভুক্ত। আমরা এই মাছগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তবে কোবিটিডির প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমাদের বাংলাদেশের এই নদীমাতৃক দেশ, এখানে মাছের প্রচুর প্রাচুর্য রয়েছে। এর মধ্যে মিঠা পানির মাছ হিসাবে জেব্রা মাছের সংখ্যা এটি উল্লেখ করার মতো। তবেও যদিও দিন দিন বাংলাদেশের বিভিন্ন জলাশয়গুলোতে এই কোবিটিডির অন্তর্ভুক্ত অর্থাৎ সিপ্রিনিফর্মিস বর্গের অন্যতম একটি গোত্র কোবিটিডি, এই গোত্রের মাছগুলোর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাংলাদেশে কমে যাচ্ছে। তবে বাংলাদেশের মিঠা পানিতে এই কোবিটিডি গোত্রের অন্তর্ভুক্ত প্রায় 6টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। তবে এই প্রজাতি মাছগুলো এখন বাংলাদেশের জলাশয়ে খুব বেশি দেখা যায় না, হাতে গোনা কয়েকটি মাছ দেখা যায়। আগে বাংলাদেশের প্রায় 15 থেকে 20 বছর আগে বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে প্রচুর পরিমাণ এই মাছ ধরা পড়তো। তবে এখনকার সময়ে দেখা যাচ্ছে যে এই মাছগুলো আশঙ্কাজনকভাবে আমাদের জলাশয়গুলো থেকে কমে যাচ্ছে। এর মধ্যে 4 থেকে 5টি প্রজাতি প্রায় বিলুপ্তির পথে। এদের সকলেই সিপ্রিনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত কোবিটিডি গোত্রভুক্ত মাছ, এবং এরা খুবই ছোট ছোট মাছ থাকে। এই মাছগুলো আকার অনেক বড় হয় না, নাতি দীর্ঘ, এবং এদের আয়তাকার চাপা। এদের তুণ্ড এবং অষ্ট প্রচণ্ড মাংসল থাকে এবং মুখ অধোমুখী অবস্থায় থাকে আর কি। এবং এদের 6 থেকে 8টি ছোট ছোট বারবেল থাকে, হ্যাঁ, 6 থেকে 8টি থাকে আর কি। আমরা এটির উপরে ডিপেন্ড করে আবার এরা বিভিন্ন স্পিসিসে আমরা ভাগ করে থাকি আর কি। এবং এদের গোল বিলে দাঁত স্বল্প সংখ্যক, এদের ফেরেঞ্জিয়াল টিথ থাকে। সিপ্রিনিফর্মিস বর্গের মাছগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফেরেঞ্জিয়াল টিথ, অর্থাৎ এদের যদিও চোয়ালে কোনো দাঁত থাকে না, তবে এদের গোলবিলীয় দাঁত থাকে। কোবিটিডির এদের দাঁতের সংখ্যা, এই গোলবিলীয় দাঁতের সংখ্যা খুব স্বল্প সংখ্যক থাকে এবং একটি মাত্র সারিতে এগুলো সজ্জিত থাকে। সাধারণত এই উপচক্ষু কোটরের অস্থি বা এটাকে সাব অরবিটাল বোন থাকে এদের,
এরপরে হচ্ছে এদের প্রি অরবিটাল বনও দেখা যায় কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে। এদের একটি পৃষ্ঠ পাখনা থাকে, বক্ষ পাখনা থাকে একটি বা পেক্টোরাল ফিন। এরপরে আছে পেলভিক ফিন থাকে, এদের অ্যানাল ফিন থাকে, এরপর কডাল ফিনও এদের রয়েছে। মানে মানে সব সব ধরনের ফিনই এদের উপস্থিত থাকে। এবং এদের খাড়া ভার্টিব্রাল যে পাখনাগুলো রয়েছে এতে কোনো কাটা থাকে না। হ্যাঁ, ওই উপরের দিকে যে ডর্সাল ফিনের দিকে যে ভার্টিব্রাল যে ফিনগুলো রয়েছে, যেমন হচ্ছে পেক্টোরাল অঞ্চলে এই ফিনগুলো কাটামুক্ত থাকে আর কি, নরম মেদযুক্ত আর কি, ফ্যাটি টিস্যু সম্মিলিত এই ফিনগুলো দেখা যায় তাদের শরীরে। এবং এদের আঁশ থাকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং সাইক্লয়েড আইসে আবৃত থাকে। আবার অনেকের দেহ আইসবিহীনও থাকে, যেমন কবিটিটির অন্তর্ভুক্ত আমরা যে রানী মাছ যেটাকে, বউ মাছ যেটাকে বলি, এগুলোর কিন্তু সাধারণত আইস থাকে না। তবে কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে এদের আইস থাকে। এদের পাখনাগুলো এবং দেহ অনিয়মিতভাবে ডোরা কাটা যুক্ত থাকে। এই যে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, আমরা যে বউ মাছ বলতেছি আর কি, এই মাছটি কিন্তু খুবই সুন্দর হলুদ রঙের উপরে কালো কালো ডোরা কাটা দাগ থাকে। এই কারণে এদেরকে জেব্রা মাছ বলা হয়। কবিটিটির অন্তর্ভুক্ত মাছগুলোকে জেব্রা মাছ বলা হয়। এই অঞ্চল মানে এই গোত্রের অন্তর্ভুক্ত প্রায় সকল স্পিসিসের গায়ে এরকম দুই একটি ডোরা কাটার দাগ থাকে। বলতে গেলে এদের দেহটি জেব্রার মতো আঁকা বাঁকা ডোরা কাটা বিভিন্ন দাগে এদের সজ্জিত থাকে এদের দেহ। এরা সাধারণত কাদার নিচে থাকতে বেশি পছন্দ করে, কর্দমাক্ত মাটি অর্থাৎ কোনো জলাশয়ের তলদেশে এরা থাকতে বেশি পছন্দ করে। অধিকাংশ মাছকে কাদার মধ্যে লুকায়িত অবস্থায় দেখা যায়। ভিন্ন ভিন্ন পরিবেশে আবাসের জন্য এই প্রজাতির দৈহিক গঠন এবং রঙের বিশেষ তারতম্য পরিলক্ষিত, এবং এটার ভিত্তিতে এগুলোকে বিভিন্ন স্পিসিসে বিভক্ত করা হয়েছে। পরিষ্কার পানি এবং কচুরি পানা সমৃদ্ধ জলাশয়ে এই মাছগুলো বলিষ্ঠ এবং একাধিক রঙের, হ্যাঁ, এদের গাঢ় রঙের জন্য এরা বিভিন্ন ধরনের হয়ে থাকে। মূলত এগুলোই হচ্ছে কবিটিটি গোত্রের বৈশিষ্ট্য। কবিটিটির অন্তর্ভুক্ত এই মাছগুলো। তার মধ্যে সবচেয়ে বেশি যে মাছটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে হতিয়া ডেরিও যে মাছটি আর কি, অর্থাৎ বউ মাছ। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে এই মাছটি দেখা যায়। এটাকে আমরা বলি হচ্ছে বউ মাছ বা বেতি মাছ বা পুতুল বেতিঙ্গি। মাছগুলো অনেকটি হলুদ রঙের ডোরা কাটা থাকে। হ্যাঁ, এটাকে অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখা হয়, খুব সুন্দর, বা রানী মাছও বলা হয় এটাকে অনেক সময়। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। কবিটিটি গোত্রের অন্তর্ভুক্ত এই কার্প জাতীয় মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখতে পাওয়া যায়। এরপরে আরো একটি মাছ বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখা যায়, সেটি হচ্ছে আমরা এটাকে বলি গুতুম মাছ। আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এটিও বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে, খাল বিল হাওর বাওর সব নদীতেই প্রায় দেখা যায়। কর্দমাক্ত তল দেশে এই গুতুম মাছগুলো থাকতে পছন্দ করে। এদের সবচেয়ে বেশি পছন্দ কচুরি পানা এবং শিকড়ের, বিভিন্ন ধরনের কচুরি পানার শিকড় এগুলো খেয়ে বেঁচে থাকে। এবং এরা ম্যাক্সিমাম সময় একেবারে কর্দমাক্ত অংশে এই গুতুম মাছগুলো বসবাস করে থাকে। এই মাছগুলো ছাড়াও সিপ্রিনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত আরো বেশ কিছু মাছ রয়েছে যেগুলো এক্সোটিক ফিশ। আমাদের বাংলাদেশে এগুলো খুবই সুপরিচিত মাছ। যেমন এখানে রয়েছে টিনোফেরিন গর্ডন, যে হচ্ছে গ্রাস কাপ যে মাছ, আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, গ্রাস কাপ। আমাদের বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় একটি মাছ, কিন্তু এটি কিন্তু আসলে এক্সোটিক ফিশ। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে এই কার্প জাতীয় মাছগুলো আমাদের দেশে নিয়ে আসা হয়েছে এবং এই মাছগুলো আমাদের বাংলাদেশে খুব ভালো সার্ভাইভ করেছে। এই গ্রাস কাপ মাছটি এখন আমাদের বাংলাদেশে খুবই সুপরিচিত এবং মনে হচ্ছে যে এটা আমাদের দেশে জলাশয়ে, কিন্তু আসলে গ্রাস কাপ মাছটি আমাদের বাংলাদেশের প্রাকৃতিক জলাশয়ে এদেরকে কখনো দেখা যায়নি। এটিকে দেশের বাইরে থেকে নিয়ে এসে আমাদের একুয়া কালচারে নিয়ে আসা হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেক হাট বাজারে দেখা যায় যে গ্রাস কাপ মাছ খুবই পরিচিত। এরপর হচ্ছে সিলভার কার্প মাছ, কার্ফু মাছ আমরা যেগুলো বলি, এগুলো সবগুলোই হচ্ছে এক্সোটিক ফিশ। এগুলো বিদেশ থেকে আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এগুলো আমাদের বাংলাদেশের প্রাকৃতিক জলাশয়ে কখনো দেখা যায়নি, কিন্তু এখন আমাদের বাংলাদেশে এগুলো এমন ভাবে কালচার করা হয়েছে যে এই মাছগুলোই আমরা সবচেয়ে বেশি এখন কিন্তু হচ্ছে যে প্রাকৃতিক জলাশয়ে যে রুই কাতল এগুলোর চেয়ে এই যে এক্সোটিক ফিশ হিসেবে যে মাছগুলো রয়েছে এগুলোই আমরা এখন বেশি দেখি। আপনারা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক্সোটিক ফিশ, গ্রাস কাপ, এরপর হচ্ছে সিলভার কার্প, কার্ফু, এগুলো হচ্ছে সিপ্রিনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত এক্সোটিক ফিশ বাংলাদেশে রয়েছে। যেহেতু লেকচারটি অনেক বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে মাছের বাকি যে অর্ডারগুলো রয়েছে সবগুলো একটা লেকচারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।